নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুমে সকলকে স্বাগত জানাই। আমি শ্রীমতী স্বাতী ভৌমিক, বেহালা হাই স্কুলের ইতিহাস বিষয়ের সহশিক্ষিকা। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ের সপ্তম অধ্যায়ের ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তনের প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। এসো আমরা সরাসরি প্রবেশ করি আজকের পাঠ এককে। ভারতবর্ষের ইতিহাসে 1919 খ্রিস্টাব্দ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাল। এই 1919 খ্রিস্টাব্দ থেকে 1947 খ্রিস্টাব্দকে আমরা বলি গান্ধী যুগ। 1919 খ্রিস্টাব্দেই আমরা দেখতে পাই ভারতবর্ষের রাজনীতি এবং ঔপনিবেশ বিরোধী আন্দোলন একটি নতুন পথে প্রবাহিত হতে থাকে। এই সময় প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়। 1914 খ্রিস্টাব্দ থেকে 1919 খ্রিস্টাব্দ পর্যন্ত যে সময়কাল, সেই সময় ভারতবর্ষে যে ঔপনিবেশিক আন্দোলন হয়েছিল এবং স্বাধীনতা আন্দোলনের পরিপ্রেক্ষিতে জাতীয় কংগ্রেসের নেতৃত্বদানে যিনি এগিয়ে এসেছিলেন, সেই চিরস্মরণীয় মোহনদাস করমচাঁদ গান্ধী, তিনি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতবর্ষে ফিরে আসেন এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেন। আমরা দেখতে পাই 1919 খ্রিস্টাব্দে ভারতবর্ষে শুধুমাত্র যে জাতীয় কংগ্রেসই নয়, বামপন্থী আন্দোলনগুলিও তার নির্দিষ্ট রূপ লাভ করছিল। স্বাধীনতা সংগ্রামে কৃষক শ্রমিকদের পাশাপাশি ভারতের ছাত্ররাও এবং অবহেলিত শ্রেণী, সর্বোপরি নারীরাও এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে 1915 খ্রিস্টাব্দে ভারতবর্ষে ফেরেন। তার পূর্বেই আমরা দেখতে পাই যে ততদিনে গান্ধীজি কিন্তু সমগ্র বিশ্বেই তিনি তার বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনের দ্বারা খ্যাতি লাভ করেছিলেন। তৎকালীন দক্ষিণ আফ্রিকায় ব্রিটিশ সরকার সাধারণ মানুষদের কালো নেটিভ বলে অভিহিত করত এবং নিয়মিত তাদের অপমান করত। টলস্টয়ের ভাবধারায় অবগাহন করা গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলন গড়ে তুললেন। সেই বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষই তার পাশে এসে দাঁড়িয়েছিল এবং এই ঘটনা শুধুমাত্র সমগ্র বিশ্বেই নয়, ভারতবর্ষেও তার পরিচিতি দান করেছিল। দক্ষিণ আফ্রিকায় তিনি সত্যাগ্রহের আদর্শ গ্রহণ করেছিলেন। এই সত্যাগ্রহ বলতে আমরা কি বুঝি? সত্যাগ্রহ মানে হচ্ছে গান্ধীজির মতে মানুষের যে জীবন, সেই জীবনের লক্ষ্যই হচ্ছে সত্যকে খুঁজে বেড়ানো। সত্যের প্রতি আগ্রহ থেকেই এই সত্যাগ্রহ শব্দটি তিনি ব্যবহার করেছেন। তার মতে সত্যাগ্রহ শুধু মানুষকে তার জীবনের লক্ষ্যই পূরণ করতে সাহায্য করে তাই নয়, এর পাশাপাশি আমরা দেখি এই সত্যাগ্রহের আদর্শ মানুষের রাজনৈতিক জীবনকেও কিন্তু প্রভাবিত করে। গান্ধীজি যখন ভারতবর্ষে আসেন, তখন তিনি লক্ষ্য করেন যে ভারতবর্ষে জাতীয় কংগ্রেস যে দলটি ছিল, সেটি একটি সর্বভারতীয় দল হলেও সে আঞ্চলিক ক্ষেত্রে পৃথক পৃথক আন্দোলনে নেতৃত্ব দান করছে। কিন্তু গান্ধীজি ভারতে আসার পর সবার প্রথমে তিনি বিভিন্ন অঞ্চল ঘুরে আঞ্চলিকভাবে নেতৃত্ব দানের দ্বারা সমগ্র ভারতে তার প্রভাব বিস্তার করেন। ইতিমধ্যে 1914 থেকে 1918 খ্রিস্টাব্দে আমরা ভারতবর্ষে দেখতে পাই প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব পড়েছে। প্রথম বিশ্বযুদ্ধে ভারতবর্ষ কিন্তু সরাসরি প্রত্যক্ষ দেশ হিসেবে অংশগ্রহণ করেনি,
কিন্তু তৎকালীন ভারতবর্ষের ঔপনিবেশিক সরকার ভারতবর্ষ যেহেতু তখন ব্রিটিশ সরকারের একটি উপনিবেশ ছিল, সেহেতু ভারতের ওপর প্রথম বিশ্বযুদ্ধের ক্ষতিকারক প্রভাব পড়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918 খ্রিস্টাব্দ অবধি চলেছিল। পৃথিবীর বিভিন্ন দেশ তাতে অংশগ্রহণ করেছিল। মিত্রপক্ষে ছিল ইংল্যান্ড, ফ্রান্স এবং রাশিয়া, এবং অপরদিকে কেন্দ্রীয় শক্তি হিসেবে ছিল জার্মানি, অস্ট্রিয়া এবং ইটালি। প্রথম বিশ্বযুদ্ধে প্রাথমিক পর্যায়ে জার্মানির পক্ষে যোগদান করলেও পরে বিশ্বযুদ্ধ থেকে সরে যায় এবং মিত্রপক্ষে যোগদান করে। তার পরিবর্তে তুরস্ক কেন্দ্রীয় শক্তিতে যোগদান করে। তাই প্রথম বিশ্বযুদ্ধের সময় আমরা দেখতে পাই সমগ্র ভারতবর্ষে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়, জিনিসপত্রের দাম বেড়ে যায়, সাধারণ মানুষ তার নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি না কিনতে পারার ফলস্বরূপ বিক্ষোভে সামিল হয়। ভারতীয় সেনানীরা ব্রিটিশদের পক্ষে যোগদান করে যুদ্ধে যায়। গান্ধীজি মনে করতেন যে প্রথম বিশ্বযুদ্ধে ভারতীয় সেনারা যদি ব্রিটিশদের পক্ষে যোগদান করে, তাহলে বিশ্বযুদ্ধ শেষ হলে ভারতীয়দের জন্য নিশ্চয়ই ব্রিটিশ সরকার সুযোগ সুবিধা দান করবে। কিন্তু বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাবার পর আমরা দেখতে পাই গান্ধীজির সেই আশা পূর্ণ হয় না, এবং ভারতের ওপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব হিসেবে দিকে দিকে ছাত্র আন্দোলন, হরতাল, বিক্ষোভ শুরু হয় এবং গান্ধীজি ধীরে ধীরে সর্বভারতীয় আন্দোলনে প্রবেশ করেন। গান্ধীজি তার যে আদর্শ অহিংসা এবং সত্যাগ্রহ, এর মাধ্যমে সাধারণ মানুষের নৈতিক অবক্ষয় থেকে বাঁচানোর জন্য এই আদর্শ দুটিকে তিনি পাথেয় করেছিলেন। অহিংসা অর্থাৎ কোনো হিংসা না করা। তিনি বলেছেন যে শত্রুকেও যেন আমরা হিংসা না করি, এবং সত্যাগ্রহের আদর্শকে পরিপূরক করে তিনি বলেছেন যে আমাদের রাজনৈতিক আন্দোলনের লক্ষ্য হওয়া উচিত সত্যাগ্রহ। সত্যাগ্রহ অর্থাৎ সত্যের প্রতি যে আগ্রহ, সেটি শুধুমাত্র গান্ধীজির রাজনৈতিক আদর্শকেই নয়, নৈতিক আদর্শকেও উন্নত করেছিল। এর পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে গান্ধীজি পরিচালিত যে আন্দোলনগুলি ভারতবর্ষে সংগঠিত হয়েছিল, তার অন্যতম নীতি হয়েছিল অহিংসা এবং সত্যাগ্রহ। কিন্তু অহিংস সত্যাগ্রহ নীতি নিলেও আমরা দেখতে পাই পরবর্তীকালে গান্ধীজির হাত থেকে এই আদর্শের যে হ্রাস তা বেরিয়ে যায় এবং মানুষ অহিংস আন্দোলন থেকে সহিংস আন্দোলনের দিকে এগিয়ে যায়। অনেক ক্ষেত্রেই গান্ধীজিকে তাই সেই আন্দোলনকে তুলে নিতে হয়েছিল, এবং সেই আন্দোলনের জন্য পরবর্তীকালে গান্ধীজিকে সমালোচনাও সহ্য করতে হয়েছিল। এরপরে আমরা সরাসরি চলে আসব গান্ধীজির স্বরাজ ভাবনায়। 1909 খ্রিস্টাব্দে গান্ধীজি হিন্দ স্বরাজ নামে একটি রচনায় স্বরাজ বিষয়ক সামাজিক আদর্শগুলিকে স্পষ্ট করে বিশ্লেষণ করেছেন। তার মতে আমাদের স্বরাজ আদর্শের যে রাজনৈতিক আন্দোলনগুলি হচ্ছে, সেখানে তিনি বলেছেন এই স্বরাজ আন্দোলন হলো অর্ধেক স্বাধীনতার দাবি। ব্যক্তিগতভাবে মানুষ ব্রিটিশ না হলেও দেখা যাচ্ছে তাদের মধ্যে কিন্তু
ব্রিটিশ বিষয়ক ভাবনা চিন্তাগুলো রয়েছে। তাই হীন স্বরাজ নামক প্রবন্ধে তিনি বলেছেন যে পুরো পাশ্চাত্য আদর্শ ভিত্তিক আধুনিক শিল্প সমাজই হচ্ছে ভারতীয়দের শত্রু। তাই এই ভাবনা চিন্তা থেকে বেরিয়ে এসে হাতে কলমে ব্যক্তিগতভাবে ঔপনিবেশিক শাসন ব্যবস্থাকে শুধু সরালেই হবে না, তার পাশাপাশি সমাজে গড়ে ওঠা যে চিন্তাভাবনাগুলো রয়েছে যা স্বরাজ আন্দোলনের পরিপন্থী, তাদেরকেও বিসর্জন দিতে হবে। তিনি চেয়েছিলেন চাষিদের মতো সাধারণ মানুষও যেন নিজের খাদ্য নিজে উৎপাদন করে। শুধু তাই নয়, তিনি বুনিয়াদী শিক্ষার কথাও বলেছেন। সত্যাগ্রহ আদর্শকে আন্দোলনে পরিবর্তন করার আগে তিনি গুজরাটে সবরমতী আশ্রম নির্মাণ করেন এবং তার অনুগামী এবং বন্ধু স্থানীয়দের সেখানে সত্যাগ্রহ আদর্শ সম্পর্কে তিনি অনেক মূল্যবান পরামর্শ দেন। গান্ধীজি পাশ্চাত্য শিল্প বিরোধী হলেও আমরা দেখতে পাই যে তিনি কিন্তু সংবাদপত্রে নিয়মিত তার বক্তব্যগুলো প্রকাশ করছেন। অথচ আমরা জানি যে সংবাদপত্র হচ্ছে আধুনিক যন্ত্রনির্ভর সভ্যতার একটি প্রধান নমুনা। এর পাশাপাশি তিনি কিন্তু যাতায়াতের ক্ষেত্রে রেল ব্যবস্থার সুবিধাও নিচ্ছিলেন। সুতরাং একদিকে তিনি যেমন স্বরাজ ভাবনার দ্বারা পাশ্চাত্য শিল্পমুখী সমাজের বিরোধিতা করছেন, অন্যদিকে আমরা তেমনি দেখতে পাই যে তিনি তার কাজের সুবিধার জন্য কিন্তু আধুনিক শিল্পের প্রতি যে অনুরাগ ছিল তাও ব্যক্ত করার জন্য তিনি আধুনিক শিল্প ব্যবস্থাকেও গ্রহণ করছেন। এই বিষয়ে তিনি চরকা কাটায় ব্যস্ত মহাত্মা গান্ধী ছবিটি আমরা দেখতে পাচ্ছি। তিনি বলছেন নিজের পোশাক নিজেকেই তৈরি করতে হবে এবং তিনি এই কারণে খাদির পোশাক পরনের ওপর জোর দিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার স্বরাজ সাধন প্রবন্ধে এই চরকা কাটা বিষয়ে মহাত্মা গান্ধীর যে নীতি তার কিছুটা হলেও বিরোধিতা করেছেন। তার মতে তিনি বলেছেন যে চরকা কাটা যদি স্বরাজ সাধনার লক্ষ্য হয় তাহলে স্বরাজটা একটা বাহ্য ফল লাভ। রবীন্দ্রনাথ আশা করেছিলেন যে পরবর্তী সময় গান্ধীজি তার স্বরাজ ভাবনার সঙ্গে আধুনিক শিল্প ব্যবস্থাকেও যাতে যুক্ত করে একটা যৌথ কার্যক্রম প্রতিষ্ঠা করেন। দক্ষিণ আফ্রিকা থেকে গান্ধীজি ফিরে এসেছিলেন 1915 খ্রিস্টাব্দে। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে গান্ধীজি যেহেতু তিনি একজন ব্যারিস্টার ছিলেন, তাই দক্ষিণ আফ্রিকায় তার সাজ পোশাক ছিল অন্যরকম। সেখানে তিনি শর্ট কোট প্যান্ট পরেই তার কর্ম করতেন। কিন্তু ভারতবর্ষে আসার পর তিনি তার সেই আধুনিক সাজসজ্জা পরিত্যাগ করেন। তিনি নিজের ব্যক্তিত্বকে একটা গ্রামীণ ছাঁচে ফেলে দেন। হাঁটুর ওপরে সাধারণ কাপড় পরে সহজ সরল ভাষায় তিনি কথা বলতে শুরু করেন। এর ফলে গ্রামীণ মানুষ তাকে আপনজন বলে মনে করতে থাকে এবং তিনি লোকধর্মের বিভিন্ন প্রতীকও ব্যবহার করতে থাকেন। ফলে গান্ধী হয়ে ওঠেন সাধারণ মানুষের আপনজন। ইতিপূর্বে আমরা জাতীয় কংগ্রেসের যে সকল নেতৃবৃন্দকে দেখেছি তারা প্রত্যেকেই ছিলেন শহুরে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী। তাদের সঙ্গে কিন্তু গ্রামীণ মানুষের সম্পর্ক প্রায় ছিল না বললেই চলে। কিন্তু গান্ধীজি তার সহজ সরল জীবনযাত্রা এবং অহিংসা সত্যাগ্রহ আদর্শের দ্বারা তিনি সকল মানুষকে ঐক্যবদ্ধ করেন এবং
লোকহিতার্থে তিনি নিজের সাজ পোশাকের পরিবর্তন করেন। তিনি নানা রকম গ্রামীণ প্রতীক ব্যবহার করতে শুরু করেন। তৎকালীন তিনি যেহেতু রামায়ণ এবং রামরাজ্য প্রভৃতি প্রতীক এবং ধারণা গ্রহণ করেছিলেন, তাই সেগুলো বাস্তবে হিন্দু সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য হয়েছিল। আমরা দেখতে পাই উত্তর ভারত এবং মধ্য ভারতের হিন্দুরা তাকে রাম হিসেবেই গ্রহণ করেছিল, কিন্তু ভারতবর্ষের অন্যান্য যে শ্রেণীরা ছিল, ধর্মীয় শ্রেণীরা, তারা কিন্তু গান্ধীজির এই রাম প্রতীক ব্যবহার বা তার যে এই রামায়ণের ধারণা, সেটার গুরুত্ব কিন্তু তাদের কাছে ছিল না। তাই গান্ধীর যে আদর্শ, সেটা কিন্তু কিছুটা হলেও সারা ভারতবর্ষ ব্যাপী তার যে জনপ্রিয়তা এবং সর্বজনীনতা, সেটাকে কিন্তু নষ্ট করেছিল। এরপরে আমরা চলে আসব গান্ধী এবং তার গুজবে। মহাত্মা গান্ধীর নেতৃত্বে আমরা দেখেছি যে সমকালীন সময় সমগ্র ভারতব্যাপী আন্দোলন পরিচালিত হচ্ছিল এবং গান্ধীজিকে নিয়ে তখন অনেক গুজবও উঠেছিল। যেমন আমরা দেখতে পাই যে আসামের যারা চা বাগানের কুলি ছিলেন, তারা গান্ধীজিকে তাদের উদ্ধারকর্তা মনে করে চা বাগান ফেলে রেখে তারা কিন্তু হরতালে অংশগ্রহণ করেছিল। বাংলার উপজাতি সম্প্রদায় মনে করত যে ব্রিটিশ সরকার তাদের গুলি করলেও তাদের কিছু হবে না, কারণ তারা মুখে গান্ধীজির নাম নিয়েছেন। এছাড়াও বিহারের কৃষক সম্প্রদায় মনে করত যে ব্রিটিশ সরকার বা নীলকর চাষিরা ছিল হচ্ছে রাক্ষস এবং গান্ধীজি রাম হয়ে এসে তাদেরকে সেই অবস্থা থেকে মুক্ত করবেন। যদিও অনেক ক্ষেত্রে গান্ধীজি সম্পর্কে এই গুজবগুলো মুখে মুখে ছড়িয়ে পড়লেও এর ফলে গান্ধীজির জনপ্রিয়তা সমগ্র ভারতবর্ষে ব্যক্ত হয়েছিল এবং আমরা দেখতে পাই যে শুধু ভারতবর্ষের পাশাপাশি গ্রামীণ যে ভারতবর্ষ, সেখানেও গান্ধীজির জনপ্রিয়তা বৃদ্ধি পায়। গান্ধীজির আন্দোলন অনেক ক্ষেত্রেই হয়তো তার সত্যাগ্রহ বা অহিংসা আন্দোলন থেকে বিচ্যুত হয়েছিল, কিন্তু গান্ধীজি ধীরে ধীরে আমরা দেখতে পাই তিনি সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্ব গ্রহণ করার পাশাপাশি একটি ভারতবর্ষকে ঔপনিবেশিক শাসন বিরোধী ব্রিটিশ সরকারের যে নীতি, তার বিরোধিতার মাধ্যমে তিনি কিন্তু ভারতবর্ষে তার প্রাধান্য বজায় রাখছেন। এরপরে আমরা চলে আসব মহাত্মা গান্ধীর ভারতবর্ষে আসার পর তার ওপর তার রাজনৈতিক গুরু গোপালকৃষ্ণ গোখলের প্রভাব সম্পর্কে জানব। মহাত্মা গান্ধী ভারতবর্ষে আসার পর গোপালকৃষ্ণ গোখলে তাকে বলেন যে তিনি সমগ্র ভারতকে তখনই জানতে পারবেন যদি তিনি সমগ্র ভারতবর্ষ ঘুরে দেখেন। তার পরামর্শে গান্ধীজি সমগ্র ভারত ঘুরে দেখেন এবং তার পাশাপাশি তিনি বুঝতে পারেন যে সাধারণ মানুষ কতটা অবহেলিত, ব্রিটিশ শাসনে কতটা নিপীড়িত এবং ব্রিটিশ শাসনের দমনমূলক আইনের ফলে সাধারণ মানুষ কতটা জর্জরিত। তার পোশাক, তার আদর্শ সাধারণ মানুষের কাছে অত্যন্ত প্রিয় এবং আপনজন হয়ে ওঠেন। গান্ধীজির এই নীতি পরবর্তীকালে আমরা দেখতে পাই গান্ধীজি সমগ্র ভারতবর্ষব্যাপী যে আন্দোলন পরিচালনা করেছেন, সেই পরিচালনার ক্ষেত্রে গান্ধীজির এই প্রভাব সাধারণ মানুষকে মূল আন্দোলনের সঙ্গে যুক্ত করেছিল।
আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918 সাল পর্যন্ত হয়েছিল। ভারতবর্ষ সরাসরিভাবে প্রথম বিশ্বযুদ্ধে যোগদান না করলেও যেহেতু ভারতবর্ষ ছিল ব্রিটিশ উপনিবেশ, তার জন্য ভারতীয় সেনাদের জোর করে ব্রিটিশরা যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছিল। এর পরিবর্তে ভারতবর্ষ আশা করেছিল যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে নিশ্চয়ই ব্রিটিশ সরকার কোনো উদার নীতি গ্রহণ করবে। 1919 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাই মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার। এই মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কারে কিন্তু কোনো নতুন কথা বলা হয়নি, বরঞ্চ 1919 খ্রিস্টাব্দে ভারত সচিব মন্টেগু এবং বড়লাট চেমসফোর্ড তাদের শাসন সংস্কারের মাধ্যমে কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকারের মধ্যে দায়িত্বভার বন্টন করে দেয়। মন্টেগু এবং চেমসফোর্ড এই শাসন সংস্কার বিরুদ্ধে গর্জে ওঠে ভারতীয় রাজনীতিকগণ। তাদের কাছে মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার ছিল অত্যন্ত অপমানজনক, নৈরাশ্যজনক এবং বিরক্তিকর। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাই গান্ধীজির নেতৃত্বে তার অন্যতম আন্দোলনগুলো সংগঠিত হওয়ার ক্ষেত্রে তার ভূমিকা এবং সর্বোপরি বিহারে চম্পারণ সত্যাগ্রহ আন্দোলনের দ্বারা ভারতীয় রাজনীতিতে গান্ধীজির প্রবেশ। মহাত্মা গান্ধী ভারতবর্ষে যে তিনটি আঞ্চলিক আন্দোলন দিয়ে তার সত্যাগ্রহ আদর্শকে বাস্তবে পরিস্ফুট করেছিলেন, তার প্রথম আন্দোলন ছিল বিহারে চম্পারণ সত্যাগ্রহ। 1917 খ্রিস্টাব্দে বিহারে 3/20 জমিতে নীলকর সাহেবরা চাষিদের জোর করে নীল চাষে বাধ্য করে। এই নীল চাষে বাধ্য করার ফলে বিহারে চম্পারণ আন্দোলন শুরু হয়। গান্ধীজি সেই আন্দোলনে যোগদান করেন। এই ব্যবস্থাকে বলা হয় 3 কাঠিয়া ব্যবস্থা। এই আন্দোলনের ফলে গান্ধীজির একটি সর্বভারতীয় পরিচিতি লাভ করেন এবং বিহারের চম্পারণ দিয়েই গান্ধীজি তার সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন। বিহারের আন্দোলনের পর 1918 খ্রিস্টাব্দে গুজরাটের খেরাতে গান্ধীজি তার দ্বিতীয় আঞ্চলিক আন্দোলনের সূচনা করেন, যাকে বলা হয় খেরা সত্যাগ্রহ। স্থানীয় চাষিদের কাছে গান্ধীজি ছিলেন রামের মতো। রামায়ণের রাম যেমন রাক্ষস রাবণকে হত্যা করেছিলেন, তেমনি বিহারে এবং গুজরাটে আমরা দেখতে পাই চাষিরা তারা আর ভয় না পেয়ে তারা মনে করছে যে রাক্ষস কুঠিয়ালদের হত্যা করার জন্য গান্ধীজি তাদের কাছে এসেছেন এবং গান্ধীজি আশায় তাদের কোনো ক্ষতি হবে না। তবে খেরা সত্যাগ্রহে গান্ধীজি খুব একটা সফলতা লাভ করেননি। তার অন্যতম কারণই ছিল খেরা সত্যাগ্রহ আন্দোলনে তাদের দাবি মেনে আন্দোলনকারীদের ইচ্ছা অনুসারে রাজস্ব মকুব করে দেওয়া হয়েছিল। এর পরবর্তী সময়ে 1918 খ্রিস্টাব্দে আমেদাবাদে শ্রমিকরা ধর্মঘট করে। এই শ্রমিকরা তাদের যে মালিক পক্ষ ছিল তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। মালিক পক্ষ শ্রমিকদের শ্রম অনুযায়ী মজুরি প্রদান করত না। সব থেকে বড় কথা,
তাদের ছাঁটাই করার প্রস্তাব দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত গান্ধীজির হস্তক্ষেপে মিল মালিকরা শ্রমিকদের মজুরি খানিকটা বাড়িয়েছিল এবং আমরা দেখতে পাই যে এই তিনটে আঞ্চলিক আন্দোলনকে কেন্দ্র করে পরবর্তীকালে গান্ধীজি তার সর্বভারতীয় আন্দোলনগুলি পরিচালনা করেছিলেন। গান্ধীজি যখন তার আঞ্চলিক আন্দোলন নিয়ে ব্যস্ত ছিলেন, সেই সময় 1919 খ্রিস্টাব্দে এস.এ.টি. রাওলাটের নেতৃত্বে ভারতবর্ষে দমনমূলক রাওলাট আইন চালু হয়েছিল। এই রাওলাট আইনে দুটি বিল ছিল। সেটি 1919 খ্রিস্টাব্দে আইনে পরিণত হয়। এই আইনে কি বলা হয়েছিল? রাওলাট আইন ছিল একটি চূড়ান্ত দমনমূলক এবং ভারতীয়দের ক্ষেত্রে অত্যন্ত অপমানজনক একটি আইন। এই আইনে বলা হয়েছিল ব্রিটিশ সরকার যে সকল সন্দেহভাজন ভারতীয়কে ব্রিটিশ সরকারের বিরোধী বলে মনে করবে তাদেরকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে, অনির্দিষ্ট কাল ধরে তাদেরকে বিনা বিচারে আটকে রাখতে পারবে এবং আদালতে তারা কোনো সাক্ষী নিতে পারবে না এবং সেই আইনের পরিপ্রেক্ষিতে তারা পরবর্তীকালে কোনো আপিল করতে পারবে না। রাওলাট আইনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা দেখতে পাই পাঞ্জাবে সত্যপাল এবং ডক্টর সৈফুদ্দিন কিচলুকে রাওলাট বিরোধী আইনের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয় এবং এই গ্রেপ্তারের পরবর্তী সময়ে সমগ্র পাঞ্জাবেই শান্তিপূর্ণ উপায়ে রাওলাট আইনের বিরোধিতা করা হয়। 1919 খ্রিস্টাব্দের 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগে আবাল বৃদ্ধ বনিতার একটি জমায়েত হয় এবং সেখানে শান্তিপূর্ণভাবেই এবং তাদের হাতে যারা জমায়েত হয়েছিল তাদের হাতে কোনো অস্ত্রও ছিল না, তারা শান্তিপূর্ণ আলোচনাই করছিলেন। কিন্তু তৎকালীন জেনারেল মাইকেল ও ডায়ারের নির্দেশে একটি মাত্র প্রবেশপথে দাঁড়িয়ে গুলি করে হত্যা করা হয়েছিল হাজার হাজার মানুষকে। যদিও সরকারি হিসেবে মাত্র 100 লোকের নাম আমরা পাই। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে কিভাবে জালিয়ানওয়ালাবাগে তাদের হত্যা করা হয়েছিল তার একটি শহীদ বেদি বর্তমানে রয়েছে এবং যেখানে যেখানে গুলি করা হয়েছিল দেয়ালে তার চিহ্নও রয়েছে। এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড যেখানে ঘটেছিল তার চারপাশে ছিল অট্টালিকা এবং মাঝখানে একটি মাঠের মধ্যে এই সভা বসেছিল। একটি মাত্র প্রবেশ পথ ছিল এবং বেরোনোর জন্য 4টি সরু সরু গলি ছিল। সেই প্রবেশ পথ আটকেই এই হত্যাকাণ্ড চালানো হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের দেয়া নাইট উপাধি বা স্যার উপাধি ত্যাগ করেন। এই ঘটনা ভারতবর্ষের সাধারণ মানুষের মনে ব্রিটিশ সরকার বিরোধী ভাবধারার যে জন্ম হয়েছিল তাকে আরো ক্ষোভের পর্যায়ে নিয়ে গিয়েছিল। এর পরবর্তী সময়
শুধুমাত্র প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ের ঘটনা নিয়েই আমরা আলোচনা করছি, তার কারণ হচ্ছে গান্ধীজি এরপরই আমরা দেখতে পাবো 1919 খ্রিস্টাব্দে সর্বভারতীয় আন্দোলনে কিভাবে নেতৃত্ব দিচ্ছেন, তার পরিকাঠামো গড়ে ওঠা সেটি পরিলক্ষিত করছি। 1919 খ্রিস্টাব্দে ভারতবর্ষে খিলাফত আন্দোলন এর সূচনা হয়। এই খিলাফত আন্দোলনের কারণ নিহিত ছিল প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে। আমরা প্রথমেই আলোচনা করেছি যে খিলাফত আন্দোলনে কারণই ছিল তুরস্কের ওপর ব্রিটিশ সরকারের চূড়ান্ত দমনমূলক নীতি। প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক মিত্রশক্তির বিরুদ্ধে জার্মানির এবং অস্ট্রিয়ার যে পক্ষ তৈরি হয়েছিল সেই কেন্দ্রীয় শক্তিতে করেছিল, এবং তুরস্কের পরাজয়ের পর তুরস্কের যিনি সুলতান ছিলেন তিনি ছিলেন ইসলাম জগতের সর্বময় কর্তৃত্বের অধিকারী বা খলিফা। তাকে পদচ্যুত করা হয়। এই অপমান ভারতীয় মুসলিমরা মেনে নেয়নি এবং ভারতবর্ষে তারা খিলাফত আন্দোলন পরিচালনা করার পরিকল্পনা নেয় এবং প্রতিষ্ঠিত হয় খিলাফত কমিটি। গান্ধীজি এই সময় একটি সর্বভারতীয় আন্দোলনের পরিকল্পনা করেছিলেন। তার কারণ হচ্ছে ইতিপূর্বে আমরা দেখেছি সেই সময় দমনমূলক রাওলাট আইন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, এবং এই খিলাফত আন্দোলনকে একসাথে নিয়ে গান্ধীজি বুঝতে পেরেছিলেন যে এই হলো প্রকৃত সময় যেখানে ভারতবর্ষে হিন্দু এবং মুসলমানকে ঐক্যবদ্ধ করে অহিংস অসহযোগ আন্দোলন পরিচালনা করা সম্ভব। খিলাফত কমিটির অন্যতম নেতা মহাত্মা গান্ধী 1920 সালেই আমরা দেখতে পাই তিনি কিন্তু অসহযোগ আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং 1921 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে এই খিলাফত আন্দোলনের রেস ধরে ভারতবর্ষে অহিংস অসহযোগ আন্দোলনের সূচনা হয়। এই অহিংস অসহযোগ আন্দোলনের দুটি ধারা রয়েছে, একটি ইতিবাচক ধারা, অন্যটি নেতিবাচক ধারা। প্রথমে জেনে নেব নেতিবাচক ধারাটি কি। অহিংস অসহযোগ, অসহযোগ শব্দের অর্থ হচ্ছে অসহযোগিতা করা, অর্থাৎ সরকারের যে বেসরকারি পদগুলো ছিল সেগুলো থেকে পদত্যাগ করা, বিভিন্ন স্কুল এবং কলেজ থেকে ছাত্রদের বেরিয়ে আসা, বিদেশি পণ্য বর্জন করা, এবং সর্বোপরি আমরা দেখতে পাই যে এই সময় আইনজীবীরা আদালত থেকে এবং মধ্যবিত্ত মানুষ সরকারি চাকরি থেকেও পদত্যাগ করতে শুরু করেন। এই নেতিবাচক ধারণার পাশাপাশি আমরা কিছু ইতিবাচক ধারণাও দেখতে পাই। এই ইতিবাচক ধারণায় কি বলা হয়েছে? সেখানে আমরা দেখতে পাই জাতীয় বিদ্যালয় তৈরির কথা বলা হচ্ছে। শুধু তাই নয়, গান্ধীজি চরকার মাধ্যমে খাদির বস্ত্র তৈরির কথাও বলছেন। বিদেশি দ্রব্য যাতে বেশি আমদানি করতে না হয় তার জন্য স্বদেশি দ্রব্য ব্যবহারের ওপর গুরুত্ব প্রদান করা হচ্ছে। এই অহিংস অসহযোগ আন্দোলনের সূচনার পাশাপাশি সমগ্র ভারতবর্ষে কৃষকরা, শ্রমিকরা, গ্রামীণ মানুষেরা তারা কিন্তু এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে যোগ দেয়। যুব নেতা হিসেবে সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু তারাও কিন্তু অহিংস অসহযোগ আন্দোলনে যোগদান করেন এবং এই অহিংস অসহযোগ আন্দোলনে যোগদানের জন্য চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বোসকে কারাগারেও যেতে হয়েছে। কিন্তু 1922 খ্রিস্টাব্দে 4 ফেব্রুয়ারি
এমন একটি ঘটনা ঘটে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের চৌরি চৌরায়। তার পরিপ্রেক্ষিতে গান্ধীজি এই অহিংস অসহযোগ আন্দোলন রদ করার ডাক দেন। কি ঘটেছিল সেই দিন? অহিংস অসহযোগ আন্দোলনের পরিপ্রেক্ষিতে থানা থেকে পুলিশ এসে গ্রামের মানুষদের ওপর অত্যাচার করার জন্য ক্ষেপে গিয়ে সাধারণ মানুষ স্থানীয় থানা আক্রমণ করে এবং 22 জন পুলিশকে থানার মধ্যে আটকে আগুন জ্বালিয়ে হত্যা করে। গান্ধীজি এই ঘটনাতে অত্যন্ত ক্ষুব্ধ হন এবং তিনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে অহিংস অসহযোগ আন্দোলন বন্ধ করার ডাক দেন এবং এই আন্দোলন বন্ধ করার পরিপ্রেক্ষিতে জাতীয় কংগ্রেসের অনেক নেতাই গান্ধীজির সমালোচনা করেন এবং অসহযোগ আন্দোলন এই কারণেই ব্যর্থতায় পর্যবেসিত হয়। যদিও অহিংস অসহযোগ আন্দোলনের ফলশ্রুতি হিসেবে আমরা দেখতে পাই যে সেই সময়ে ভারতবর্ষে কাপড় আমদানির হার অনেকটাই হ্রাস পেয়েছিল এবং কৃষক এবং শ্রমিকরা অনেকেই আন্দোলনে যোগ দিয়েছিল। তবে শহুরে শিক্ষিত মানুষেরা গণহারে কিন্তু এই আন্দোলনে যোগ দেননি। তাছাড়া পরবর্তী সময় কামাল পাশার নেতৃত্বে তুরস্কে খলিফা পদের অবসান ঘটলে খিলাফত আন্দোলনও ভারতবর্ষে অপ্রয়োজনীয় হয়ে পড়েছিল এবং খিলাফত আন্দোলন যেহেতু ব্যর্থতায় পর্যবেসিত হয়, তাই তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই যে ভারতবর্ষে এই আন্দোলন ধীরে ধীরে থেমে যায়। মৌলানা শওকত আলী, মৌলানা মোহাম্মদ আলী প্রমুখ খিলাফত আন্দোলন থেকে সরে আসেন। এছাড়াও জাতীয় বিদ্যালয় এবং দেশীয় কাপড়ের জনপ্রিয়তাও ধীরে ধীরে কমে এসেছিল। তাই আমরা দেখতে পাই যে অহিংস অসহযোগ আন্দোলন কিন্তু ভারতবর্ষের সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়েনি। এক এক অঞ্চলে এই আন্দোলন এক একভাবে গড়ে উঠেছিল। ছাত্র, যুব সম্প্রদায় এবং নারীরাও এই আন্দোলনে ব্যাপকভাবে অংশগ্রহণ করেছিল। তবে আমরা দেখতে পাই যে অহিংস আন্দোলনের পরবর্তী সময়ে গান্ধীজি কিন্তু আর নতুন কোনো গণ আন্দোলনের ডাক দেননি, কারণ তিনি নিজেও বেশ কয়েক বছর জেলে ছিলেন এবং জেল থেকে বেরিয়ে তিনি চেষ্টা করেছিলেন আদর্শ সত্যাগ্রহী কর্মী তৈরি করবেন, তাতেই তিনি মনোযোগ দিয়েছিলেন। অন্যদিকে কংগ্রেসের সংগঠনের মধ্যেও বিরোধ শুরু হয় এবং আমরা দেখতে পাই কংগ্রেসের মধ্যে স্বরাজ্যপন্থী বলে একটি নতুন গোষ্ঠীর আবির্ভাব হয়। এবার আমরা সরাসরি প্রবেশ করব স্বরাজ্য দল গঠনে। আমরা জানি জাতীয় কংগ্রেসের যে ভাবধারা তা গান্ধীজির মতাদর্শ দ্বারাই পরিচালিত হয়েছিল, কিন্তু অহিংস অসহযোগ আন্দোলন ব্যর্থতায় পর্যবেসিত হবার পরবর্তী সময়ে জাতীয় কংগ্রেস সিদ্ধান্ত নেয় যে তারা সরকারি আইন পরিষদে অংশগ্রহণ করবে না। এই মতের বিরোধী ছিলেন চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু। তাদের বক্তব্য ছিল যে সরকারি আইন পরিষদে তারা অংশগ্রহণ করবে এবং সরকারি কাজের নীতি এবং আদর্শের সমালোচনা করবে, এবং এর পরিপ্রেক্ষিতে জাতীয় কংগ্রেসের সঙ্গে মতবিরোধের ফলে 1922 খ্রিস্টাব্দে
তারা তৈরি করেন স্বরাজ্য দল। এই স্বরাজ্য দল প্রথম থেকেই চেয়েছিল সরকারি আইন পরিষদে অংশগ্রহণ করতে। জাতীয় কংগ্রেসের মতো আইন পরিষদকে বয়কট করতে তাদের কোনো আগ্রহ ছিল না। 1922 সালে আমরা দেখতে পাই চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু দুজনে মিলে একটি দল তৈরি করেন, তার নাম কংগ্রেস খিলাফত স্বরাজ্য দল। গান্ধীজির পরামর্শে জাতীয় কংগ্রেসের মধ্যেই একটি গোষ্ঠী হিসেবে তারা কাজ করতে থাকে। যদিও তাদের কর্মসূচি ছিল আলাদা, কিন্তু গান্ধীজির মতাদর্শের প্রতি সম্মান জানিয়ে তারা কিন্তু পৃথক দল গঠন করেননি। চিত্তরঞ্জন দাস 1925 খ্রিস্টাব্দে মারা যাওয়ার পর স্বরাজ্য দল পুনরায় জাতীয় কংগ্রেসের সঙ্গে মিশে যায়। তাহলে আমরা গান্ধীজির যে আন্দোলন দিয়ে পড়ানো আজকে শুরু করলাম, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তার কারণ হচ্ছে গান্ধীজি এবং এর পূর্ববর্তী যে নরমপন্থী নেতারা ছিলেন তাদের কার্যক্রমের মধ্যে পার্থক্য ছিল। ইতিপূর্বে কংগ্রেসের নেতৃবৃন্দ তারা সর্বভারতীয় আন্দোলন পরিচালনা করতেন এবং তার ফলশ্রুতিতে আঞ্চলিক আন্দোলনগুলো গড়ে উঠত। কিন্তু গান্ধীজির নীতি ছিল আলাদা। তিনি প্রথমে আঞ্চলিক আন্দোলন দিয়ে শুরু করেন এবং পরবর্তী সময়ে তিনি সর্বভারতীয় আন্দোলনে নেতৃত্ব দান করেন। প্রথম বিশ্বযুদ্ধে ভারতবর্ষের প্রত্যক্ষ দেশ হিসেবে না হলেও পরোক্ষ দেশ হিসেবে অংশগ্রহণ এবং ভারতীয়দের ওপর দমনমূলক আইন প্রণয়ন, সর্বোপরি ভারতীয়দের ওপর কোনো পূর্ণ স্বরাজের দাবি না মেনে তাদের ওপর পুনরায় ঔপনিবেশিক শাসন চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে যে জন অসন্তোষ দেখা দিয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই যে ভারতবর্ষে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ গান্ধীজির আন্দোলনে যোগদান করেছিলেন। হয়তো মতের পার্থক্য ছিল, শহুরে শিক্ষিত মানুষরা হয়তো অংশগ্রহণ করেননি, কিন্তু গ্রামের সাধারণ মানুষরা গান্ধীজিকে তাদের উদ্ধারকর্তা মনে করে তার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল স্বতঃস্ফূর্তভাবে। রাওলাট আইন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, সর্বোপরি আমরা দেখতে পাই অহিংস অসহযোগ আন্দোলনের পরিপ্রেক্ষিতে হিন্দু মুসলমান ঐক্য ভারতীয় রাজনীতিকে তার স্বাধীনতার পথে অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছিল। আমার প্রথম পর্ব পড়ানো এখানেই শেষ। আবার দ্বিতীয় পর্বে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। নমস্কার।